সম্ভাবনা থাকা সত্ত্বেও এগোচ্ছে না দেশের পর্যটন খাত। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব বলছে খাত সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ। মারমার শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থমথমে খাগড়াছড়ি। ১৪৪ ধারা জারি, দোকানপাট বন্ধ, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন। সেজেছে মণ্ডপ, ষষ্ঠীতে শুরু দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের শুভেচ্ছা। নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। সমাবেশে ৩৯ জনের মৃত্যু। থালাপতি বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার। কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের। এবং আজ ভারত পাকিস্তান মহারণ। ৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুপুর ৩টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও পিছিয়ে বাংলাদেশের পর্যটন খাত। যথাযথ ব্যবস্থাপনা, অবকাঠামোর অভাবে দেশীয় ও বিদেশি পর্যটক আকর্ষণ যথাযথভাবে বৃদ্ধি পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ই ভিসা চালু, অবকাঠামো উন্নয়ন ও পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নের মাধ্যমে বিদেশি পর্যটক আনা সম্ভব। বিস্তারিত জাগো-টেস্ট রিপোর্টে। প্রাকৃতিক নৈসর্গের দেশ বাংলাদেশ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, অপূর্ব ভূবৈচিত্র্যের পার্বত্য অঞ্চল, বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর বিচিত্র ধর্মবর্ণের মানুষের বৈচিত্র্যময়তা এ দেশে পর্যটনের অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। সাগরের গর্জন, পাহাড়ের নীরবতা, হাওরের সৌন্দর্য, কোথাও আবার প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাঝে হেঁটে চলা, সব মিলিয়ে ৭০০ থেকে ৮০০ দর্শনীয় স্থান নিয়ে ভ্রমণ পিপাসু একজন মানুষকে আকর্ষণ করার মতো অনেক কিছু থাকলেও কেন যেন সেভাবে এগোতে পারছে না দেশের পর্যটন খাত। বিদেশি পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক ঐতিহাসিক ও সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক আকর্ষণ থাকা সত্ত্বেও তাদের আসার হার খুবই কম। এমনকি প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর বিপুল সংখ্যক দেশীয় পর্যটক অবকাশ যাপনে যান বিদেশে। পর্যটনকে গুরুত্ব দিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করছে থাইল্যান্ড, মালদ্বীপ, ভারত ও নেপালের মতো দেশ। পর্যটন আকর্ষণে পিছিয়ে নেই দুবাই, কাতার, সৌদি আরব, মিশর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু দশকের পর দশক ধরে নানা পরিকল্পনা আর উদ্যোগ গ্রহণ করেও এগোতে পারেনি বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম, যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। গেল ২-২.৫ বছরে পর্যটন উন্নয়ন সূচকে ইতিবাচক কোনো সুখবর নেই। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সম্মুখীন হতে হচ্ছে নানা রকম প্রতিকূলতার। সমন্বয়হীনতা, পর্যটন কেন্দ্রগুলোর দুর্বল অবকাঠামো, অপর্যাপ্ত বিনিয়োগের সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক পট পরিবর্তনে অস্থিরতা পর্যটন খাতে দ্রুত বিকাশে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে। ফলে ট্যুরিজম মাস্টার প্ল্যান কেন্দ্রিক পর্যটন অর্থনীতির বড় স্বপ্ন যেমন অধরা থেকে যাচ্ছে, তেমনি বিদেশি পর্যটক আকর্ষণে কার্যকর পদক্ষেপ না থাকায় বৈদেশিক মুদ্রা অর্জনের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন খাতকে আরো উন্নত করতে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ই ভিসা চালু করা, পর্যটন এলাকার রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন এবং বিদেশি পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা সহ বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলো তুলে ধরার প্রতি জোর দিচ্ছেন তারা। তাসলিমা তিথি, জাগো নিউজ। বাংলাদেশের পরতে পরতে ছড়িয়ে আছে অপার সৌন্দর্য, যা কিনা ভ্রমণ পিপাসু একজন মানুষকে আকর্ষণ করার জন্য যথেষ্ট। কিন্তু কেন যেন সেভাবে এগোতে পারছে না দেশের পর্যটন খাত। পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের কান্ট্রি ইনচার্জ আনোয়ার হোসেন। আনোয়ার, স্বাগত আপনাকে। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহাসিক সম্পদ থাকা সত্ত্বেও পর্যটন খাত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারছে না, এর মূল কারণগুলো আসলে কি? ধন্যবাদ নাফিসা। বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমরা সব ক্ষেত্রে কথাটা ব্যবহার করে থাকি।
তো এই পর্যটন খাতে এই সম্ভাবনাটা আরও বেশি দেখি আমরা, কিন্তু এটাকে আমরা কখনোই সেই সম্ভাবনার কী করলে মানে আরও উন্নয়ন করা সম্ভব এ বিষয়ে কখনো ভাবি না, আমরা কেউ ভাবি নাই কখনো আর কি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে পর্যটন খাতগুলোর বিকশিত না হওয়ার পেছনে যে কয়েকটা কারণ আছে, তার মধ্যে রাজনৈতিক অস্থিরতা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়নের সমস্যা, এই বিষয়গুলো মূলত প্রধানত দায়ী। আমরা যদি গতকালে আমরা নিউজ করেছিলাম, দেখেছেন কি না নিশ্চয় দেখে থাকবেন, আমাদের জাগো নিউজে এসছে যে 40% আমাদের দর্শনার্থী কমেছে শুধুমাত্র সিলেটে রাস্তাঘাটের কারণে। আপনি যদি দেখেন বাংলাদেশের কোনো পর্যটন স্পটেই যাওয়ার জন্য রাস্তাটা আসলে স্মুথ না। আপনি যদি পটুয়াখালী থেকে গলাচিপা হয়ে পটুয়াখালী থেকে যদি আপনি ইয়েতে যেতে চান, কি বলে যে কুয়াকাটায়, দেখবেন সেখানেও রাস্তার সংকট চলছে। রাস্তাটা সরু, সেটা 6 লেন করার কথা ছিল, সেটা হয় নাই। আপনি যদি কক্সবাজার থেকে যদি যেতে চান আপনি সেন্ট মার্টিনে, দেখবেন আপনাকে ওই টেকনাফ এই পর্যন্ত আসার পরে এই ঘাট থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে জায়গাটা, এখানেও দেখবেন রাস্তার করুণ অবস্থা। আপনার যদি পাহাড়ে যেতে চান একই অবস্থা, সব জায়গাতেই একই অবস্থা, প্রধানত হচ্ছে রাস্তার বিষয়টা। এরপরে আপনি দেখেন আমরা সিলেটে লক্ষ্য করেছি কয়েক বছর আগে যে ওইখানে যারা ভলেন্টিয়ার ছিল তাদের সঙ্গে দর্শনার্থীদের মারামারি, বিষয়টা ব্যাপক আলোচিত ছিল আর কি। যে এই বিষয়গুলো কিন্তু প্রভাব পড়ে, সব ক্ষেত্রেই প্রভাব পড়ে, যে একজন দর্শনার্থী যাবে সেখানে যদি নিরাপত্তা না পায় তো সে কেন যাবে এখানে। পাশাপাশি হচ্ছে আপনার যে থাকবে, আপনি কয়েকদিন আগে গত 2 বছর আগে নিউজ ছিল এটা আমাদের, যে সাজেকে দেখবেন যে রাতের বেলা মানুষ তাঁবু খাটিয়ে রাত যাপন করেছে। এরকম আপনার ওখানে আবাসনের ব্যবস্থা ছিল না, বা মানুষ থাকবে রাতের বেলা, কোনো রুম নাই। তো সব পর্যটন স্পটে একই অবস্থা, যে দেখবেন আপনি আপনার থাকার জায়গাটা নাই, নিরাপত্তা নাই। এই বিষয়গুলো বাংলাদেশ পর্যটন খাতকে সবসময়ের জন্য পিছিয়ে রেখেছে বলে আমি মনে করছি আর কি। আচ্ছা, প্রতিবেশী দেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের পর্যটন খাতে দুর্বলতা কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষণীয় বলে আপনি মনে করছেন? আপনি মধ্যপ্রাচ্য পরে যান, আপনি পাশের দেশ ইন্ডিয়ায় যান, নেপালে যান, ভুটানে যান, তাদের স্পটগুলো ঘুরলে দেখবেন যে একটা আস্থার জায়গা আছে। এই স্পটগুলোর যে ব্র্যান্ডিং, যে অবকাঠামোর যে একটা স্কেল, মানের যে একটা বিষয়, বাংলাদেশের সঙ্গে তো সেটা তুলনা করা কতটুকু যৌক্তিক আমি জানি না আর কি। আপনি নিশ্চয়ই বিভিন্ন মাধ্যমে দেখে থাকবেন বা জেনেও থাকবেন, আপনার যদি কেউ যায়, ইন্ডিয়ান পর্যটক স্পটগুলোতে যদি কোনো জিনিস খোয়া যায়, হারানো যায়, তারা কিন্তু সেটা অনায়াসে ফেরত দিয়ে যায়। যে হোটেলে উঠেছেন, অ্যাট লাস্ট সেই হোটেলে আপনি আপনার জিনিসটা পাবেন আর কি, ফেরত দিয়ে যায় লোকজন। অথচ বাংলাদেশের এখানে যদি কোনো পর্যটক আসে, তার মানিব্যাগ হারায়, ল্যাপটপ হারায়, র্যান্ডম কাহিনী এগুলো চলে। এটা নিরাপত্তার একটা বিষয়। পাশাপাশি হচ্ছে যে এই বাইরের দেশগুলোর যে পর্যটনের যে একটা ব্র্যান্ডিং, সামাজিক মাধ্যম বলেন আর স্থানীয়দের মাঝে যে একটা প্রচার প্রসারণের বিষয় বলেন, আমরা ওদের কাছ থেকে শতভাবে দূরে পিছিয়ে আছি এই বিষয়গুলোতে। আরেকটা বিষয় হচ্ছে যে বাইরের দেশগুলোতে পর্যটকদের জন্য এন্ট্রিটা খুবই সহজ, আমাদের দেশের জন্য এটা একটু টাফ সকল ক্ষেত্রে। আপনি যদি ইন্দোনেশিয়ার কথা কল্পনা করেন, দেখবেন ওদের কিন্তু পর্যটন স্পট, পাশাপাশি যেগুলো ওদের মানে পর্যটক দিয়ে ইনকাম নির্ভর, বা থাইল্যান্ড, ওদের কিন্তু এগুলোতে পর্যটকদের জন্য আলাদাভাবে করা, দেশীয়দের জন্য কিন্তু সেখানে প্রবেশ নিষিদ্ধ। আমাদের দেশে তো মানুষ শরবত খাইতে বাইরে থেকে কক্সবাজারে আসবে না। সো ট্যুরিস্ট বান্ধব যে একটা পরিবেশ, এটা তো দিতে পারছি না, যেটা তারা সবসময়ের জন্য দিয়ে রাখে। ইন্দোনেশিয়া যাবেন, মুসলিম পর্যটক যারা, তাদের জন্য আলাদা একটা পরিবেশ, যারা নন মুসলিম তাদের জন্য আলাদা একটা পরিবেশ। যে যেরকম চায় পরিবেশটা সেরকমই। আমাদের দেশগুলোতে এটা নিয়ে কখনো ভাবাই হয় না আমরা কি করব। পাশাপাশি আমাদের যে পর্যটন কর্পোরেশন যারা আছেন,
ওনারা দেখি সাধারণত বছরে পর্যটন দিবস, যেটা আমরা 27 সেপ্টেম্বর পালন করে থাকি, ওই দিন আসলে একটু ঘোড়াঘাট দিয়ে ঘুরে একটু শেষ। ওনাদের যে হোটেল মোটেলগুলো আছে, এটার যে কী অবস্থা, এটা নিয়েও আমরা কেউ খোঁজ রাখি না কারো। এবং কয়জন পর্যটক যে এদের হোটেল মোটেল থাকে, এটাও নিয়েও কোনো ইয়ে নাই আর কি। অথচ বাইরের দেশগুলোতে আপনি যখন ইন্ডিয়ায় যাবেন বা নেপালে যাবেন, আপনি কিন্তু জেনে যাচ্ছেন কোন হোটেলে থাকছেন, এটা কাদের, এর মানটা কোন ক্লাসের, সকল কিছু জানার সুযোগ আছে। কিন্তু আমাদের দেশে কিছুই জানা নাই। ঠিক আছে, এই যে বিষয়গুলো, অবকাঠামো, নিরাপত্তা, একটা নিশ্চয়তা, সকল দিক থেকেই আমাদের চেয়ে মধ্যপ্রাচ্য বলেন বা আমাদের দেশের বাইরের দেশগুলো বলেন, এর অনেক বেশি এদিক থেকে মানে সাস্টেনেবল। আমরা যেখানে প্রতিনিয়তই শঙ্কায় ভুগি, তো এইখানেই আমরা মূলত মোটা দাগে বলা যায় এই জায়গাতে আমরা পিছিয়ে আছি ওদের কাছ থেকে। পর্যটন উন্নয়নে যেসব সীমাবদ্ধতা রয়েছে, যেমন অবকাঠামোগত, বিনিয়োগ, প্রশাসনিক, তা দূর করতে কি কি ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখানে একটা বিষয়, আমার বাড়ি একটা ঐতিহাসিক স্পটের মানে এলাকায়, সেটা হচ্ছে নওগাঁর বদলগাছি উপজেলায়, যেখানে উপমহাদেশের প্রথম বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ছিল, পাহাড়পুর বৌদ্ধবিহার যেটাকে বলি, ওই এলাকায় আমার বাড়ি। আপনি কখনো গেছেন কিনা জানি না, ওই এলাকায় আপনি যাবেন, অনেক লোক আসে ওখানে। আমি স্কুল লাইফে যেতাম, প্রতি শুক্রবার সাইকেল নিয়ে দেখার জন্য যেতাম। তো আপনি ওই স্পটে গেলে, আমি একটা উদাহরণ দিচ্ছি একটা স্পট দিয়ে, তারপরে বলছি পরের কথাগুলো। তো ওইখানে আমি দেখেছি প্রতি মাসে অনেক জাপানিজ মানে বুদ্ধিস্ট ধর্মাবলম্বীর লোকজন অনেক বেশি আসে। ওখানে এসে তারা যা ব্যাগটা রাখবে সে জায়গাটাও নাই, থাকার জায়গা অনেক পরের হিসাব। এটা যদি করা যায় ওখানে, যে তাদের থাকা, তাদের ব্যাগ রাখা, এই জায়গাগুলো যদি করা যায়, তাহলে কিন্তু বিপুল পরিমাণ একটা আয়ের সম্ভাবনা আছে। আমাদের দেশ, আমাদের রাজস্ব যে ক্যাপাসিটি, সেটা এখান থেকে একটা মানে ব্যাপক একটা অবদান রাখতে পারে আমাদের অর্থনীতিতে। কিন্তু দেখা গেল যে এটা তো নাই। স্থানীয়ভাবে স্থানীয় যারা আছে তারা যে এটাকে একটু ওয়েলকাম জানাবে, এরা যে একটু সুযোগ করে দিবে, সে সুযোগও নাই। আমি গত ঈদে যখন গেলাম, ওখানকার যিনি আছেন দায়িত্বে, তার সঙ্গে সৌজন্য কথা বলার জন্য গেলাম যে কী অবস্থা না অবস্থা। আমি বলেছি, ভাই এইখানে পর্যটক আসবে, একটা বড় গাড়ি নিয়ে আসবে, এই রাস্তাটুকুও নাই। তো আমি এলাকার লোককে বললাম যে এখানে রাস্তা করতে হবে। এটা জানার পরপরই কিছু লোক রাস্তা একদম মানে ঘেঁষে, যেটাকে বলি রাস্তার সংলগ্ন কিছু স্থাপনা তৈরি করলো, যেটা যদি ভাঙতে হয়, যদি অ্যাকোয়ার করতে হয়, তাহলে আমি 2 টাকা বেশি পাবো। দেখেন, নিজেদের এলাকা যেখানে পর্যটন বিকশিতের অনেক সম্ভাবনা, সেখানে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কেন? বিষয়টা হলো তারা এই বিষয়টা নিয়ে পুরোটাই অন্ধকারে, এটা নিয়ে কিছু জানেই না। ঠিক আছে, এটা কিন্তু সব জায়গায় একই অবস্থা, বাংলাদেশের সকল জায়গার একই অবস্থা। আপনি মানিকগঞ্জে যান, যে জমিদার বাড়ি আছে, টাঙ্গাইলে যান, যেখানে জমিদার বাড়ি আছে, বা দেশের আর যে জায়গাগুলো, প্রত্যেক জেলাতেই তো কিছু না কিছু আছে। আপনি প্রত্যেক জেলাতেই দেখবেন যে একজন পর্যটক যাবে, সে ফ্রেশ হবে, তার ব্যাগট্যাগটা নিশ্চয়তার জায়গায় রাখবে, একটা নিশ্চিন্তে ঘোরার জন্য তার লাগেজটা রাখবে, এরকম কোনো জায়গা আমাদের কোনো পর্যটন কেন্দ্রেই নাই। আপনি যদি সিলেট, কক্সবাজার, কুয়াকাটায় যান, সেটা আলাদা হিসাব, ওখানে হোটেল বুক করলেন, থাকলেন, আলাদা হিসাব। কিন্তু ডে টু ডে যে আপনি ঘুরে আসবেন, সেইখানে কিছু জিনিস রাখবেন, এর সুযোগ বাংলাদেশের কোথাও গড়ে ওঠে নাই। আমি বলতে চাচ্ছি, আমাদের দেশের মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতার ব্যাপক অভাব আছে। এটা একটা অন্যতম কারণ। আদার্স কারণের মধ্যে তো আছেই, যেটা বললাম প্রথমে, যোগাযোগের একটা সমস্যা ব্যাপক আকারে, রাজনীতির যে বিষয়টা, এবং আমাদের এলাকার মানুষ যদি সুযোগ পায় সব কিছু মেরে দেবে, এই যে টেন্ডেন্সি একটা, এই কারণেই কিন্তু বিদেশিরা আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। কারণ আমাদের সম্ভাবনা অনেক বেশি থাকলেও এসব একটা ইফেক্ট পড়ে। পাশাপাশি আমাদের দেশে যে কোনো একটা মানে ভিসার যে প্রসেসিং বিষয় আছে, পাসপোর্টের বিষয় আছে, এগুলো জটিলতা অন্যান্য দেশের তুলনায় পর্যটনের ক্ষেত্রে অনেক বেশি। তো মানুষ তো হ্যাসেলড ভোগ করে
আপনার দর্শনীয় স্থান দেখার জন্য আসবে না ইচ্ছা থাকলেও, দরকার নেই, আমি একটু পরে যাবো আর কি। কারণ বাংলাদেশ থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইন্ডিয়া যেত, কেন? অনেকে দেখে কক্সবাজার জীবনও যায়নি, অথচ সে দার্জিলিংয়ে প্রতি বছর 2 বার যায়, কেন? কারণ ওইখানে কস্ট অনেক কম, আবার সহজেই যাওয়া যায়। আর বাংলাদেশে হইলে আপনার যে পানির বোতল ঢাকায় খাবেন 20 টাকা দিয়ে, পর্যটন স্পটে যান সেটা 25 টাকা 30 টাকা। যদি দেখা যায় ক্রাইসিস বেশি হয়ে গেছে সেটা 50 টাকা মানে করতে দ্বিধা করি না আমরা। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের দেশকে পিছায় রাখছে দিন দিন। আচ্ছা, বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধির জন্য বাংলাদেশের সামনে কি কি চ্যালেঞ্জ সুযোগ রয়েছে? এটা একটু বড় বিষয়। সেটা হচ্ছে যে আমাদের প্রাকৃতিক সম্পদ যেমন আছে পর্যটনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি পাবলিক প্রাইভেট যেটা একটা বিষয় আছে পিপিপি, মানে সরকার এবং জনগণ উভয় মিলে যে একটা সেতু বন্ধন, এটা যদি করা যায়, আমাদের যারা প্রবাসী ভাই আছে এদেরও যদি কাজে লাগানো যায়, পাশাপাশি যদি আমরা আমাদের পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন যে সেক্টর ছোট ছোটগুলো আছে সেগুলো যদি আমরা সাশ্রয়ী করতে পারি, ভিসার বিষয়টা যদি আমরা ইজি করতে পারি এবং ব্র্যান্ডিংটা যদি বাড়াইতে পারি, সেক্ষেত্রে আমাদের দেশে পর্যটক আসার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে কিন্তু পর্যটনে বিদেশি বিনিয়োগ নাই বললেই চলে, যেটা প্রত্যেকটা দেশ কিন্তু বিদেশি বিনিয়োগ করেই কিন্তু পর্যটনটা অনেক আগায় যায়, সাধারণত দেখা যায়, আমরা দেখতে পাই আর কি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, এখানে বিদেশি বিনিয়োগ আসলেও এখান থেকে আসতে মুখ ফিরিয়ে নেয়। এছাড়া কিছু চ্যালেঞ্জ তো আছেই, যেটা হচ্ছে একটা দুর্যোগ আছে আমাদের দেশে। প্রতি বছরই আপনার মার্চ মাস, এই নভেম্বরের একবার লাস্ট উইকে এগুলো হচ্ছে ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ আসে। পাশাপাশি আপনি যদি শ্যামনগর সুন্দরবনের দিকে যান, ওখানে বিশুদ্ধ পানির সংকট আছে। এরপরে হচ্ছে বর্ষার মৌসুমে পাহাড় ধস আছে। এই যে বিষয়গুলো, এগুলো যদি একটু কমানো যায় বা ব্যবস্থা নেওয়া যায়, দুর্যোগ তো আর কমানো সম্ভব না আমাদের মানুষের, আমরা একটা সমন্বিত ব্যবস্থাপনা করতে পারি। এই ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমরা যদি সামনে অগ্রসর হই, দেখবেন যে সেখানে ব্যাপক বিদেশি আসবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এগুলো একটু চ্যালেঞ্জ আমাদের জন্য আর কি। আর একটা বিষয় হলো প্রযুক্তির তথ্য ব্যবহারটা। এখন সব কিছুই কিন্তু প্রযুক্তি নির্ভর। আপনি যদি কখনো, আমি ইন্ডিয়ার কথা বলছি, পাশের দেশ, আপনি ইন্ডিয়া যদি কোনো ট্যুরে যান, আপনাকে কিন্তু এখানে হোটেলটা বুক করে যেতে হয়, যে কোন হোটেলে উঠছেন, কত নাম্বার, কি, সব কিছু বুক করতে হয়। বা আমরা তো সুন্দরবন দেখার জন্য যদি কেউ শ্যামনগরে যায়, ওটা হোটেলই নাই, আপনি বুক করবেন কি, থাকবেন কোথায়? আপনি আমার পাহাড়ে বৌদ্ধবিহারে যদি আসেন, ওখানে থাকার কোনো ব্যবস্থাই নাই, আপনাকে হয় জয়পুরে থাকতে হবে না শহরে থাকতে হবে, এরকম একটা বিষয়। যারা পাহাড়পুরে যায় তারা ম্যাক্সিমাম বগুড়া থেকে যায়। আপনি এক কক্সবাজার ছাড়া, আর একটা হচ্ছে আপনার কি বলে যে কুয়াকাটা ছাড়া ম্যাক্সিমামই জায়গায় দেখবেন রুম সংকট। এগুলো না আছে মানে আপনার তথ্য প্রযুক্তি যেটা ওয়েবসাইট দেওয়া আছে, কোনো তারই ওয়েবসাইট দেখবেন অ্যাক্টিভ নেই। আমাদের রাষ্ট্রীয়ভাবে যেটা আছে পর্যটন কর্পোরেশন, তাদেরটাও কতটা অ্যাক্টিভ আপনি একটু ঘাটলেই পাবেন। ঠিক আছে, এই যে মানে সুযোগগুলো আমরা প্রপার ইউটিলাইজ করি না বা করতে পারি না, যেটাই বলি না কেন, এটা একটা চ্যালেঞ্জ। যদি এটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা 2 বছরের মধ্যে একটা ইনক্রিজ দেখবো, এর মধ্যে ব্যাপক আকারের পরিবর্তন চলে এসছে আর কি। কিন্তু আমাদের সেটা নাই আর কি, যার জন্য এটা চ্যালেঞ্জ। আর রাজনৈতিক অস্থিরতা যদি কমানো যায়, আমরা যদি পর্যটকদের আশ্বস্ত করতে পারি নিরাপত্তার বিষয়টা এবং তাদের আবাসনটা যদি নিশ্চিত করতে পারি, একটা যদি পরিবেশ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা অনেক বাড়বে। সেক্ষেত্রে বাড়বে দেশের অর্থনীতি, আসবে রেমিটেন্সের মতো বিদেশি মুদ্রা। ধন্যবাদ আনোয়ার আপনাকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ নাফিসা। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের কান্ট্রি ইনচার্জ আনোয়ার হোসেনের সঙ্গে। এবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। খাগড়াছড়িতে মারমার শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে 144 ধারা জারির পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রোববার সকালে থেকে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়াও জেলা সদরে মোতায়েন করা হয়েছে 7 প্লাটুন বিজিবি। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে বন্ধ রয়েছে শহরের দোকানপাট। সকাল থেকে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার ও শনিবারের সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়কে সড়কে জ্বালা পোড়াও ও সহিংসতার ঘটনা ঘটে। পরে শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা কার্যকর থাকবে। সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া প্রায় 2000-এর বেশি পর্যটক সেনাবাহিনী নিরাপত্তায় শনিবার রাত 10:30টার পর খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন। পরে রাত 12টার মধ্যে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে খাগড়াছড়ি ছেড়েছেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সনাতনীদের এই উৎসবটি ঘিরে এরই মধ্যে প্রস্তুত হয়েছে সব মণ্ডপ। উৎসবের আমেজ লেগেছে মন্দিরের প্রাঙ্গণে। রোববার রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন পূজা মণ্ডপ ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা গেছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকার মন্দিরগুলোয় উৎসবের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা, নিরাপত্তা কোনো কিছুরই কোনো কমতি নেই। মন্দিরের মূল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে নয়নাভিরাম আলোকসজ্জা ও রঙিন সাজসজ্জায় সাজানো মণ্ডপ। মূল মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে রয়েছেন 10 ভুজা দেবী দুর্গা একদম চিরচেনা রূপে। এদিকে মণ্ডপ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থাও দৃশ্যমান। মন্দির প্রাঙ্গণে চারদিকে বসানো হয়েছে CCTV ক্যামেরা। পুলিশ, র্যাব ও ডিএমপির পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। স্বেচ্ছাসেবক টিমও কাজ করছে নির্লসভাবে। সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ প্রাঙ্গণে র্যাবের কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি করতেও দেখা গেছে। এছাড়া মন্দির প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের উপস্থিতির চিত্র ছিল চোখে পড়ার মতো। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিডিও বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এই বার্তা দেন। বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার থেকে শুরু হচ্ছে। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে, ধর্মীয় উৎসব পালন করছে, করবে। এটি বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসাবে এর ভিতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যেকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। এবছর নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই। রোববার দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন তিনি। পূজা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এর মধ্যে 1 লাখ রয়েছে সশস্ত্র বাহিনী। তিনি বলেন, এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। পূজা উপলক্ষে 70,000 পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। এই সময় তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে নিয়ে বৈঠক করছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। থালাপতি বিজয়ের জনসভাকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল যেন থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে মারা গেছেন 39 জন।
এই ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ অভিনেতার দিকেও যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার শঙ্কায় চেন্নাইয়ে তার বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, তামিলনাড়ু সরকারও পরিস্থিতি নজরে রেখেছে। প্রশাসনের শঙ্কা, হতাহতদের পরিবারের ক্ষোভের বহিঃপ্রকাশে বিজয়ের ওপর হামলার ঘটনা ঘটতে পারে, তাই তার বাড়ির নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। এদিকে নিহতদের স্মরণ করে বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া যাবে না। ইতোমধ্যে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি অরুণা জগদীশের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। শনিবার তামিলনাগা ভেট্রি কাগজামের সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিজয় সমর্থকরা সমাবেশস্থলে ভিড় জমান। অনেকে প্রায় 6 ঘন্টা অপেক্ষা করছিলেন, কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনই দুর্ঘটনাটি ঘটে। কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানানোয় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। গেল 26 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থী সমাবেশে বক্তব্য রাখার সময় বিতর্কিত আহ্বান জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গিয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন গুস্তাভো পেট্রো। পেট্রোর এই বক্তব্যের একটি ভিডিও তার এক্স অ্যাকাউন্টে প্রকাশের পরেই তার ভিসা বাতিলের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের নির্দেশ অমান্য করতে এবং সহিংসতায় উস্কে দিয়েছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট। তার বেপরোয়া ও উস্কানিমূলক আচরণের কারণে তার ভিসা বাতিল করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রেসিডেন্ট পেট্রো কলম্বিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে আজ রোববার বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল। পাকিস্তান ফাইনালে এসেছে অনেক উত্থান পতনকে পাশ কাটিয়ে। এবারের এশিয়া কাপ টি-20তে 2টি ম্যাচ হেরেছে পাকিস্তান, 2টি ভারতের বিপক্ষে, একবার গ্রুপ পর্বে, একবার সুপার 4-এ। এবার ফাইনালে পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার শেষ সুযোগ। পাকিস্তানের সামনে সবচেয়ে বড় বাধা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। পুরো টুর্নামেন্টে ভারতের ব্যাটিংকে দানবীয় বানিয়েছেন তিনি। মিডল অর্ডার ততটা ভয় জাগানিয়া ছিল না, ফলে অভিষেকে দ্রুত ফেরাতে পারলে পাকিস্তানের বড় দুশ্চিন্তা কেটে যাবে। যদিও তাদের মূল দুশ্চিন্তা নিজেদের ব্যাটিং নিয়েই। পুরো টুর্নামেন্টেই তাদের বোলাররা ম্যাচ জিতিয়েছে, ব্যাটিং ছিল হতাশাজনক। এমনকি বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠা ম্যাচেও পাকিস্তান মাত্র 135 রান করতে পেরেছিল। ভারতের বিপক্ষে জিততে হলে ব্যাটিংয়ের এই দুর্দশা কাটাতে হবে পাকিস্তানকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সম্ভাবনা থাকা সত্ত্বেও এগোচ্ছে না দেশের পর্যটন খাত। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব বলছে খাত সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ। মারমার শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থমথমে খাগড়াছড়ি। 144 ধারা জারি, দোকানপাট বন্ধ, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন। সেজেছে মণ্ডপ, ষষ্ঠীতে শুরু দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের শুভেচ্ছা। নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। সমাবেশে 39 জনের মৃত্যু। থালাপতি বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার। কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের। এবং আজ ভারত পাকিস্তান মহারণ। 41 বছর ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।